একদিকে দেশের রাজনীতি অঙ্গনে চলছে একে অপরকে দোষারোপের চর্চা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়ে চাপ দেয়া, অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেশ ও সংবিধান সংস্কার করার বিষয়টি দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে চাপ দেওয়া। সচিবালয়ে আগুন লাগার মতো দেশের বিভিন্ন স্থানে ঘটেই যাচ্ছে ছোট বড় নানামুখী ঘটনা। কি করবে অন্তর্বর্তীকালীন সরকার? বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ঘোষণার বিষয়টি জাতির সামনে এসেছে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে আরও বেশি করে চলছে নানামুখী প্রশ্ন চর্চা। জাতি অধীর আগ্রহে আছে ৩১ ডিসেম্বরে পঠিত ঘোষণাপত্রের মাধ্যমে কি পরিবর্তন আসছে জাতির সামনে। এ সকল বিষয় নিয়ে আমাদের আজকের বিশ্লেষণমূলক প্রতিবেদন। মনিরুজ্জামান তুহিনের তথ্যচিত্র ও পাণ্ডুলিপিতে প্রতিবেদন জানাচ্ছি রশিদ কামাল। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংক দখল করেনি জামায়াত, এ ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে। ৫ আগস্টের পর নতুন ডাকাতরা ব্যাংক দখল করতে গিয়েছিল, তারা পালিয়ে গেছে। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে কারো উপর জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেবে না জামায়াতে ইসলামী। এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে যেখানে নারীরা আপন ইচ্ছায় পর্দা করবে। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সৌভাগ্যক্রমে এই ব্যাংকের ৬টি বছর বোর্ড অফ ডিরেক্টরসে আমার বসার সুযোগ হয়েছে। আমি ব্যাংককে দেখেছি, তখন ব্যাংকের ছিল সোনালী যুগ। এরপরে এই ব্যাংকে ডাকাত পড়ল, বিগত সরকারের উস্কানিতে, ষড়যন্ত্রে ডাকাত পড়ে ব্যাংকটা ডাকাতি করে নিয়ে গেল, ছিনতাই করে নিয়ে গেল। আমরা হাহাকার করলাম, চিৎকার দিলাম যে এই ব্যাংক নির্দিষ্ট কোনো দলের নয়, গোষ্ঠীর নয়, মানুষের নয়, বাংলাদেশের মানুষের এই ব্যাংক, জনগণের এই ব্যাংক। কথা বলুন, কেউ কথা বলল না। ডাকাত একদিন ডাকাতি করে ব্যাংকটা ফুটলা করে ফেললো, একটা সুশব্দ নাই। এখন ৫ তারিখের পরিবর্তনের পরে একদর অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা তারা জিজ্ঞেস করলো, তোমরা কারা? বললো যে আমরা এখন ব্যাংকের দায়িত্ব নিতে চাই, তোমাদেরকে কে পাঠিয়েছে? তখন আর কোনো জবাব দেয় না। বোঝা গেল যে এরা ডাকাতের বেশে নতুন ডাকাত, আবার সেখানে গেছে ব্যাংক ডাকাতি করতে। তারা গুলি ছুড়লো, কয়েকজন লোক আহত হলো। শেষ পর্যন্ত ব্যাংকের সৎ এবং ব্যাংক প্রেমিক দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিদের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন কেউ কেউ বলেন এই ব্যাংক অমুক দল তমুক দল দখল করেছে। ব্যাংক দখল করা হয়নি, ব্যাংক তার মায়ের কুলে ফিরে আসবে ইনশাআল্লাহ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য বিভ্রান্তিকর দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৯ ডিসেম্বর রোববার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, ২৯ ডিসেম্বর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামী সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে জামায়াতের প্রতি অভিযোগ উত্থাপনের আগে রিজভীর আত্মপর্যালোচনা করা উচিত। কারা দলীয় টিম নিয়ে ভারত সফর করে ভারতের সাথে সখ্যতা করার চেষ্টা করেছেন তা জনগণ খুব ভালো করেই জানেন। এতে আরও বলা হয়, জামায়াতে ইসলামীর রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে, আর এ কারণেই সম্ভবত রিজভীর গাত্রদাহ সৃষ্টি হয়েছে। আমরা এ ধরনের বিভ্রান্তিকর ও অপবাদ আরোপের রাজনীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে বলা হয়, রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেছেন, ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে তাদের চিনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধিতাকারী জামায়াত। রিজভীর এ জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক যাবৎ প্রচার করা হচ্ছে। রগ কাটা, ঘোলা পানিতে মাছ শিকার, ৭১-এর বিরোধিতা, এসব বক্তব্য জনগণ বহু পূর্বেই প্রত্যাখ্যান করেছে। রিজভী জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট নয়। জামায়াত রগ কাটা ও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি। বিবৃতিতে আরও বলা হয়, তিনি জামায়াতের দিকে ইঙ্গিত করে ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা না,
তার এই চরম বক্তব্য মিথ্যাচার ছাড়া আর কিছু না। জামায়াত ইসলাম নিয়ে রাজনীতি করে না, ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামায়াত ইসলামী কখনো মুনাফিকি করেনি। জামায়াত দেশের মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপোষহীনভাবে লড়াই করেছে। জামায়াত কখনো মুনাফিকির আশ্রয় নেয়নি। রিজভী অবশ্যই অবগত আছেন 2018 সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সাথে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতির সাথে মুনাফিকি নয়? জনগণ এই রাজনৈতিক ছন্দপতনের ইতিহাস ভুলে যায়নি। সম্প্রতি সার্জিস হাসনাতের বাড়িতে শত কোটি টাকা উদ্ধার হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় এমন চাঞ্চল্যকর তথ্য, ভিডিও প্রচার শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নির্ভরযোগ্য সূত্রগুলো এই দাবির সত্যতা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি ভুয়া। তথ্য যাচাইয়ে জানা যায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং সার্জিস হাসনাতের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে কোনো আইন প্রয়োগকারী সংস্থা তাদের বাড়িতে এমন কোনো অভিযান চালায়নি যেখানে এত বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের ভুয়া তথ্য উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে। এটি মানুষের কৌতূহল বাড়ালেও সত্য প্রকাশের জন্য সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতি যাচাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর তথ্য শেয়ার না করতে আহ্বান জানানো হয়েছে। সার্জিস হাসনাতের পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় সোশ্যাল মিডিয়ার যুগে ভুয়া খবর কেমন করে বাস্তবতা ও সত্যকে আড়াল করতে পারে। তাই তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা প্রচার থেকে বিরত থাকুন। অন্যদিকে 31 ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের জড়ো হওয়ার আহ্বান জানিয়ে শনিবার সন্ধ্যার পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ফেসবুকে একের পর এক রহস্যজনক পোস্ট দিতে থাকেন। তবে ওই দিন কি হবে তা নিয়ে কেউ বিস্তারিত না বলায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এবার সংবাদ সম্মেলন করে 31 ডিসেম্বরের কর্মসূচির বিস্তারিত জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রোববার 29 ডিসেম্বর দুপুরে বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল ঠিক তেমনিভাবে 31 ডিসেম্বর আবারও মানুষ রাস্তায় নেমে আসবে। ওই দিন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এই বিপ্লবের ঘোষণাপত্র 5 আগস্ট হওয়া উচিত ছিল। এটি না হওয়ার কারণে স্বৈরাচারের দোসররা সক্রিয় রয়েছে। অভ্যুত্থানের মাধ্যমে মানুষ 72-এর মুজিববাদের সংবিধানের বিপরীতে অবস্থান নিয়েছে। 72-এর সংবিধানের বিরুদ্ধে যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল সেটাকে স্বীকৃতি দিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। হাসনাত বলেন, এটা নির্দিষ্ট কোনো দলের প্রোক্লেমেশন না। আমরা দীর্ঘদিন ধরে প্রতারিত জাতি, আর যেন প্রতারিত না হই এজন্য এই ইশতেহার ঘোষণা করা হবে। আমরা চাই যেখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছিল সেখান থেকেই মুজিববাদের কবর রচনা করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, আমরা মনে করি আমাদের ঘোষণাপত্র আরও আগে প্রকাশ করা দরকার ছিল। এই ঘোষণাটি সামগ্রিকভাবে সারা বাংলাদেশে লিখিত অবস্থায় থাকবে। পুরাতন সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন সিস্টেম তৈরি করবে। আগামীতে মানুষ যখন ভোট দেবে তখন তারা বুঝতে পারবে কোন প্রেক্ষাপটে অভ্যুত্থান হয়েছিল। আমরা বিশ্বাস করি মানুষের মনকে যেভাবে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয় করেছিল তেমনিভাবে এই ঘোষণাপত্র মানুষের মনে ধারণ করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, শহীদ পরিবারের লোকজন ছাড়াও সব রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের সব শ্রেণী পেশার মানুষ 31 ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হবে। নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমানুষের আকাঙ্ক্ষা ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, এরই মধ্যে ঘোষণাপত্রের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে 31 ডিসেম্বর ঘোষণাপত্র পাঠ করা হবে। কালকের দিনটাকে আমরা সকালবেলা থেকেই সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের
মঞ্চ নাটক এগুলো চলতে থাকবে। 3টা থেকে আমাদের অফিসিয়াল প্রোগ্রামটা শুরু হবে। তো হচ্ছে সেই জায়গায় আমরা মূলত হচ্ছে আগামীকালকে বাংলাদেশের মানুষ নতুন স্বপ্ন দেখবে। আগামীকাল থেকে তারা 24-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তারা হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানের সময় তারা যে জীবন বাজি রেখে লড়াই করেছে, তাদের সন্তানরা জীবন দিয়েছে, আহতরা তাদের হাত দিয়েছে, পা দিয়েছে, তাদের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা কালকে ডকুমেন্টেড আকারে জাতির সামনে উপস্থিত হবে। এবং এই ডকুমেন্টেশনটাই হচ্ছে আগামীর বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে। তাদেরকে আমরা একটা সীমারেখা দিয়ে দিতে চাচ্ছি, যে সীমারেখাটা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদদের রক্তের বিনিময়ে, আহতদের তাদের অঙ্গের বিনিময়ে আমরা একটা সীমারেখা দিয়ে যাচ্ছে। এই সীমারেখার বাইরে যেন কেউ যেতে সাহস না করে, যেটা হচ্ছে 72-এর পর থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের 54 বছরের সকলেই সীমা অতিক্রম করেছে। আমরা মানুষের অধিকার হরণের সীমা যেন কেউ অতিক্রম করতে না পারে, সেটা ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য 24-এর গণঅভ্যুত্থানের শক্তির পক্ষ থেকে একটি সীমারেখা আমরা টানতে চাচ্ছি। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ঘোষণা করা হবে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এটিকে সরকার প্রাইভেট ইনিশিয়েটিভ মানে বেসরকারি উদ্যোগ হিসেবেই দেখতে চায়। যারা এটিকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকেই সাপোর্ট করছেন। একই প্রসঙ্গে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয়, ততক্ষণ পর্যন্ত আপনাদেরও স্পষ্ট করে কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে উপপ্রেস সচিব বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে। গতকাল বিকেল পর্যন্ত সংশ্লিষ্টরা সচিবালয়ের 7 নম্বর ভবন থেকে আলামত সংগ্রহ করেছেন। প্রয়োজনে কিছু আলামত বিদেশে পাঠিয়েও পরীক্ষা নিরীক্ষা করা হতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের কাজ এই মুহূর্তেও চলমান। সচিবালয়ে আগুন লাগার সেই দুর্ঘটনার স্থান এখন এটা একটা ক্রাইম সিন, যে কারণে মানুষের চলাচল সীমিত করা হয়েছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ঘোষণার পরিপ্রেক্ষিতে কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়েছে। সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে যেতে পারবেন। প্রাথমিকভাবে 200 সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে। পরবর্তীতে সাংবাদিকদের জন্য ডিজিটাল কার্ড ইস্যু করবে সরকার। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে আবারও আঁকা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি। রোববার 29 ডিসেম্বর মধ্যরাতে এই গ্রাফিতি আঁকা হয়। সেখানে সোমবার 30 ডিসেম্বর জুতা ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। উল্লেখ্য, শেখ হাসিনার শাসনকালে মেট্রো রেলের রাজু ভাস্কর্য সংলগ্ন 2 পিলারে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি আঁকে ছাত্রলীগ। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর জনতা তার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ, রক্তের প্রতীকস্বরূপ লাল রং, ইটপাটকেল ও ঝাড়ু মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। ফলে একসময়ের গ্রাফিতি জনতার ক্ষোভ ও ঘৃণার প্রতীকে রূপ নেয়। ফলশ্রুতিতে এটির নামকরণ হয় ঘৃণা স্তম্ভ। একদিকে দেশের রাজনীতি অঙ্গনে চলছে একে অপরকে দোষারোপ চর্চা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়ে চাপ দেয়া, আর অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেশ ও সংবিধান সংস্কার করার বিষয়টি দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে চাপ দেওয়া। কী করবে অন্তর্বর্তীকালীন সরকার, তা নিয়ে রাজনীতি বিশ্লেষকদের মধ্যে নানামুখী প্রশ্ন জন্ম দিচ্ছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ঘোষণার বিষয়টি এসেছে জাতির সামনে, তা নিয়ে আরও বেশি করে চলছে প্রশ্ন চর্চা। জাতি অধীর আগ্রহে আছেন 31 ডিসেম্বরে পঠিত ঘোষণাপত্রের মাধ্যমে কী পরিবর্তন আসছে জাতির সামনে। মনিরুজ্জামান তুহিনের তথ্যচিত্র ও পাণ্ডুলিপিতে রশিদ কামাল, রাইটওয়ে নিউজ 24।